Dear HSC students, Assalamu alaikum, good morning. I welcome you all to today's class on the topic flowchart from your English first paper. This is Nurul Amin, 34th BCS lecturer in English, Dr. PM College, Borishal. So, our today's learning outcomes are flowchart, then aspects of flowchart, then do's and don'ts in flowchart, then rules of flowchart, and lastly a practice test. তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আগে জানি ফ্লোচার্ট কি। ফ্লোচার্ট বলতে আমরা কি বুঝি? আমরা যদি সরল অর্থ করি তাহলে ফ্লোচার্টের অর্থ দাঁড়াচ্ছে প্রবাহ চিত্র। তো প্রবাহ চিত্রটা কিসের আবার? দেখো, আমরা এভাবে বলতে পারি, এ চার্ট অফ ফ্লো দ্যাট ডিসক্রাইবস ইনফরমেশন আপন or about a distinct aspect in a passage. মানে কি দাঁড়ালো? একটা প্যাসেজে একটা নির্দিষ্ট বিষয়ের উপরে যে তথ্যের প্রবাহটা বয়ে যায় সেটা যে চার্ট বর্ণনা করে সেই চার্টটাকে আমরা ফ্লো চার্ট বলতে পারি। তার মানে একটা প্যাসেজের মধ্যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপরে যে তথ্যের প্রবাহ বয়ে যায়, যে তথ্যমালা বয়ে যায়, যে তথ্যের স্রোত বয়ে যায়, আমরা সেটাকে ফ্লো চার্ট বলতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগের স্লাইডে যেমনটি বলছিলাম যে অ্যাসপেক্টস অফ ফ্লোচার্ট। অ্যাসপেক্ট কি বলেছিলাম? অ্যাসপেক্ট বলিনি, অ্যাসপেক্ট এখানে জেনে নিই। আমরা আগের স্লাইডে জেনেছি যে কোনো একটা প্যাসেজে একটা নির্দিষ্ট অ্যাসপেক্টের উপরে যে তথ্যমালা পাওয়া যায় তাই হচ্ছে ফ্লোচার্ট। এখন জেনে নেই একটা ফ্লোচার্টে কি কি অ্যাসপেক্ট নিয়ে কাজ করা হতে পারে। হতে পারে কোনো ব্যক্তির উপরে বর্ণনা, পারসনস ডিসক্রিপশন। হতে পারে কোনো একটা নির্দিষ্ট ঘটনাকে ক্রমান্বয়ে বর্ণনা করা, যেটাকে আমরা এপিসোডস বলতে পারি। তারপরে বলতে পারি বৈশিষ্ট্য, কোনো ব্যক্তি বা বস্তুর বৈশিষ্ট্য মালা, এটা গেঁথে যাওয়াটা, এটাকে আমরা কি বলতে পারি? ক্যারেক্টারিস্টিক্স বলতে পারি। আবার চলমান ঘটনা প্রবাহর মধ্যে থেকে কোনো একটি ঘটনা অথবা অতীতের কোনো ঘটে যাওয়া একটি ঘটনাকে ক্রমান্বয়ে বর্ণনা করা। তাহলে আমরা এক বাক্যে এভাবে বলতে পারি যে ফ্লোচার্ট যে অ্যাসপেক্টগুলো নিয়ে কাজ করে তা হচ্ছে ব্যক্তির বর্ণনা, পর্বের বর্ণনা, বৈশিষ্ট্যের বর্ণনা এবং ঘটনাবলী বর্ণনা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো আমরা এবার ফ্লোচার্টের মূল পড়ায় চলে যাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় অবহিত আছো যে এই যে আইটেমটি, এটা তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের একটা প্যাসেজের সঙ্গে সম্পৃক্ত একটা আইটেম, যেটাতে তোমাদের 10 নম্বর পাওয়া যায় বা 10 নম্বরের উত্তর দিতে হয়। এবং সেখানে কিভাবে উত্তর দিতে হয়? 6টা ঘর এঁকে দেওয়া থাকে, যার মধ্যে একটা ভরাট করা থাকে আর বাকি 5টা থাকে ব্ল্যাঙ্ক। তো ওই 5টা ঘরে প্রথম ঘরের অনুসারে তথ্য দিয়ে চার্ট পূর্ণ করতে হয়। তো আমরা মূল পড়ায় যাওয়ার আগে চলো একটু জেনে নেই এই ফ্লোচার্ট বর্ণনা করতে গিয়ে আমাদের কিছু ডুজ অ্যান্ড ডোন্টস, কি কি করা যাবে, কি কি করা যাবে না, আমরা খুব দ্রুত চলো শিখে নেই। প্রথম যেটা বলতে পারি, স্টার্ট পয়েন্টস উইথ ক্যাপিটাল লেটার্স। একটু বুঝে নেই আমরা, ফ্লোচার্টের বক্সে যা থাকে তা কিন্তু সেন্টেন্স না, সেটা ক্লজ বা ফ্রেজের মতো। অতএব তার একটা আইডেন্টিটি আছে, ইন্ডিভিজুয়াল। এই জন্য বক্সের মধ্যে সে একটা দফা বা একটা পয়েন্ট, অতএব তার স্টার্টিং লেটারটা বড় হাতের হবে। স্টার্ট পয়েন্টস উইথ ক্যাপিটাল লেটার্স। এরপরে বলতে পারি স্টার্ট পয়েন্টস অ্যাকর্ডিং টু দ্য গিভেন বক্স ইন দ্য কোয়েশ্চেন। এটা একটু বুঝে নাও যে প্রথম বক্সে যে তথ্য বর্ণনা করা আছে সেই তথ্য অনুসারে, আমরা ওটাকে যদি ইঙ্গিত ধরে নেই তাহলে ওই ইঙ্গিত অনুসারে বাকি বাক্সগুলো পূরণ করতে হবে। দেন মেইনটেইন অর্ডার। এটা তোমরা খুব খেয়াল রাখবে যে একটা প্যাসেজে প্রথম একটা তথ্য আসলো, তারপরে দ্বিতীয়ত আরেকটা তথ্য আসলো, তৃতীয়ত আরেকটা তথ্য আসলো। তুমি তৃতীয় তথ্যটা দ্বিতীয় জায়গায় দিবে না, দ্বিতীয়টা চতুর্থতে দিবে না, সিরিয়ালটা মেনটেন করতে হবে। এই জন্যই বলা হচ্ছে মেইনটেইন অর্ডার। আর যে কাজগুলো করা যাবে না সেগুলো কি কি? আসলে নিয়মগুলো গাঁথলে এর চেয়ে বড় হবে, আমরা খুব চোখা নিয়মগুলো এখানে নিয়ে আসলাম যেগুলো খুব গুরুত্বপূর্ণ। ডোন্ট রাইট ফুল সেন্টেন্স। এই ভুলটা তোমরা অনেকেই করো।
ফ্লো চার্টে কখনো বক্সের মধ্যে পুরো সেন্টেন্স লিখবে না, কারণ এটা হচ্ছে পয়েন্ট, হ্যাঁ, এটা হচ্ছে দফা। অতএব এখানে পুরো সেন্টেন্স না লিখে সেন্টেন্সের মূল চেতনাটা, মূল বক্তব্যটা ফ্রেজ আকারে বা ক্লজ আকারে সাজিয়ে নিয়ে আসবে, কিন্তু সেন্টেন্স লিখবে না। রাইট পয়েন্টস প্রিসাইসলি অ্যাভয়েডিং আর্টিকেল, অ্যাডভার্ব এটসেট্রা। হ্যাঁ, তোমরা একটা বক্সে একটা পয়েন্টের মূল ক্লুটা তুলে দিলেই হবে। সেখানে প্যাসেজে অলংকার বর্ণনার জন্য কিছু আর্টিকেল, অ্যাডভার্ব এগুলো থাকে ডেকোরেশনের জন্য, তোমরা এগুলো স্কিপ করে যেতে পারো, এগুলো বাদ দিয়ে দিবে সচেতনভাবে। এবং বক্সের লেখাটা যত প্রিসাইজ হবে তোমার ফ্লোচার্টটা তত স্মার্ট হবে। লাস্টে যেটা খেয়াল করবে, অ্যাভয়েড পাংচুয়েশন অ্যাট দ্য এন্ড অফ ইচ পয়েন্ট। এই ভুলটা অনেকেই করো তোমরা, মনে রাখবে। আবারও বলছি যে ফ্লোচার্টের বক্সে যেটা থাকে সেটা কিন্তু কি না, সেন্টেন্স না। অতএব কি হবে, তার কোনো পাংচুয়েশন, ফুল স্টপ এগুলো তোমরা দিবে না। তো আমরা অ্যাপারেন্টলি কিছু আদেশ নিষেধ শিখে নিলাম। এবার আমরা মূল নিয়মে চলে যাই, ফ্লোচার্ট কিভাবে বানাবো। অনেক নিয়ম আছে, যেটা তালিকা করলে অনেক লম্বা হবে। আমি তোমাদের জন্য 6টা নিয়ম লিপিবদ্ধ করে নিয়ে এসেছি। তোমরা গ্রসলি এই নিয়মগুলো মনে রাখতে পারলে তোমাদের জন্য আইটেমটা সহজ হবে। দেখো, এই নিয়মটার সঙ্গে তোমরা খুব পরিচিত, ভার প্লাস আইএনজি প্লাস নাউন অবলিক নাউন ফ্রেজ। কেমন? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকলে সেটা কি হতে পারে বলো তো? হয় সেটা জিরান্ড হবে, নইলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। তাহলে দেখো, ভার প্লাস আইএনজি হতে পারে এটা জিরান্ড বা পার্টিসিপল, যেটাই ধরে নাও জিরান্ড বা প্রেজেন্ট পার্টিসিপল। এটার সঙ্গে নাউন, নাউন ফ্রেজ বসে ফ্লোচার্ট বানাতে পারি। মূল কাজটা হচ্ছে কি, আমার বক্সের মধ্যে আমাকে একটা জুৎসই ফ্রেজ বসাতে হবে, কেমন, বা ক্লজ বসাতে হবে, যেটাকে পয়েন্টের মতো লাগবে। এটা একটা উদাহরণ নিতে পারি আমরা এরকম, এনলাইটেনিং দ্য ইন্ডিভিজুয়াল, ব্রডেনিং আওয়ার আউটলুক। এই দেখো, এটা কিন্তু সেন্টেন্স না, এটাও কিন্তু সেন্টেন্স না। হ্যাঁ, এই দুটো কাজ হতে পারে কোনো ব্যক্তির কীর্তি। তো সেটা কিভাবে বানানো হলো, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আছে, তার সঙ্গে নাউন এবং নাউন ফ্রেজ জুড়ে দেওয়া হলো। তাহলে এখানে নাউন, নাউন ফ্রেজ কোনটা, এই যে দ্য ইন্ডিভিজুয়াল, এইখানে আওয়ার আউটলুক, এটার সঙ্গে যোগ দিল কে, এনলাইটেনিং দ্য ইন্ডিভিজুয়াল আর ব্রডেনিং এর আউটলুক। হ্যাঁ, এখানে কিন্তু দুটোই কিন্তু জিরান, খেয়াল করেছো? আচ্ছা, এরপরে দেখো বিতে যে আমরা নিয়মটা পড়বো, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন অবলিক নাউন ফ্রেজ। দেখো, বাই তো প্রিপোজিশন, আমরা তো জানি না। এই বাই প্রিপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকে যদি, এটার সামনে নাউন এবং নাউন ফ্রেজ যুক্ত করে আমরা ফ্লোচার্টের একটা পয়েন্ট বানাতে পারি। তাহলে কিভাবে, বাই ইনক্রিজিং পপুলারিটি অফ ব্যান্ড অ্যান্ড পপ মিউজিক। এটা কি হয়েছে, একটা পন্থা হয়েছে কিন্তু না, এটা কিন্তু একটা ফ্রেজ হয়েছে। এটা একটা ফ্রেজ হয়েছে কিভাবে, বাই তো আগে আছেই, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, সঙ্গে নাউন এবং নাউন ফ্রেজ। নাউন, নাউন ফ্রেজ কি বলতো, ব্যান্ড অ্যান্ড পপ মিউজিক। তাহলে আমি মেকানিজমটা জেনে নিলাম। একটা উদাহরণ দেখি চলো, বাই ট্রাভেলিং বাই দ্য ব্রিটিশ। বাই ট্রাভেলিং, দেখো ট্রাভেল বেস ভার্বের বেস ফর্ম, এটার আগে বাই আছে, সামনে কি দিয়ে দিলাম, বাই দ্য ব্রিটিশ। ওকে, তাহলে এই নিয়ম দুটো আমরা খেয়াল করে নিই। তৃতীয় যে নিয়মটা আমরা শিখতে পারি, এটা কিন্তু পলিসি। হ্যাঁ, তোমরা এক্সাম হলে খুব দ্রুত কিভাবে 5টা বাক্য ভরাট করবে, তার জন্য এই থিওরিগুলো মাথায় রাখলে তোমাদের ইনস্ট্যান্টলি হিট করবে এক্সাম হলে, যে আমি এই পলিসির অনুযায়ী বানাতে পারি। তৃতীয় যে পলিসিটা হতে পারে ফ্লোচার্ট বানানো, ফর্ম প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন, নাউন ফ্রেজ। এটা কেমন, ফর হ্যাভিং এ গ্লোরিয়াস পাস্ট। এই দেখো, হ্যাভের সঙ্গে আইএনজি যুক্ত আছে না, এই জন্য বলি ভার্ব প্লাস আইএনজি। আবারও বলছি, ভার্বের সঙ্গে যদি আইএনজি যুক্ত থাকে, সে হয় জিরান্ড হবে অথবা প্রেজেন্ট পার্টিসিপল হবে, এর দুটোর একটা হবে। এর আগে ফর যুক্ত থাকলো, আর সঙ্গে নাউন, নাউন ফ্রেজ কি, যেমন এ গ্লোরিয়াস পাস্ট। তাহলে এটা একটা পন্থা হতে পারে ফ্লোচার্ট বানানোর, ফ্লোচার্টের বাক্সের পয়েন্ট বানানোর। ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি, এর সঙ্গে নাউন, নাউন ফ্রেজ। হ্যাঁ, আবার আরেকটা উদাহরণ দেখি চলো, ফর ডিসচার্জিং ট্যানারি ওয়েস্টস।
ফর ডিসচার্জিং ট্যানারি ওয়েস্টস। দেখো এখানেও কিন্তু পরে যেটা ডিসচার্জ আছে, ডিসচার্জের সঙ্গে আইএনজি ফর্ম যুক্ত করে আমি নাউন ফ্রেজকে জুড়ে নিয়ে কি করতে পারি, ফ্লোচার্টের পয়েন্ট বানাতে পারি। তাহলে তিনটা নিয়ম তোমরা যদি বুঝে থাকো, আমরা তাহলে চলো পরের স্লাইডে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা আরো ইজি কয়েকটা নিয়ম দেখি। যেমন টু, তোমরা তো নিশ্চয়ই টু চিনো। এটাকে তোমরা কি ধরনের টু বলো? এটাকে তোমরা ইনফিনিটিভের টু বলো, তাই না? ভার্বের যে বেস ফর্মের আগে যে টুটা থাকে, টু প্লাস ভার্ব, তোমরা এটাকে ইনফিনিটিভ বলে থাকো, বলতে পারো। ইনফিনিটিভের সঙ্গে যদি নাউন ফ্রেজ যুক্ত হয়, এভাবেও কি হতে পারে, ফ্লোচার্টে পয়েন্ট বানানো যেতে পারে। যেমন টু টেম ওয়াইল্ড অ্যানিমালস, টু টেম ওয়াইল্ড অ্যানিমালস, টেম হচ্ছে ভার্বের বেস ফর্ম, এটার আগে টু যুক্ত করে দিলাম আর সামনে ওয়াইল্ড অ্যানিমালস থাকলো। এটাকে আমরা এক্সটেনশনও বলি, হ্যাঁ, অনেক ক্ষেত্রে এক্সটেনশন বলি। আবার টু রাইড অন এ টাইগার, টু ডিফিট এ ক্রোকোডাইল। আচ্ছা, এই তিনটা একটু পড়ে দেখো তো কানের কাছে নিয়ে। এগুলো কিন্তু হেতু বা উদ্দেশ্য। তোমাদের এটা কোন ফ্লোচার্টের উত্তরে আসতে পারে? যেমন এই ভদ্রলোক এই কাজটা কেন করেছিলেন, এই মিশনে কেন গিয়েছিলেন, কেমন? অথবা এই ভদ্রলোক কি কি করতে সক্ষম ছিলেন। হ্যাঁ, সেক্ষেত্রে ইনফিনিটিভ এর সঙ্গে নাউন ফ্রেজ এটা যুক্ত করে আমরা ফ্লোচার্ট বানাতে পারি। আশা করছি তোমরা বুঝে নিবে, খুব সহজ তোমাদের জন্য, খুব কঠিন কিছু না, একটু মনোযোগ দিলেই পারবে। এবার আসো নাউনের পরে অফ, তারপর আবার নাউন ফ্রেজ। এটা একটা বিশেষ উপায় ফ্লোচার্ট বানানোর। যেমন লস অফ পপুলারিটি অফ এন্টারটেইনমেন্ট, এটা একটু খেয়াল করো। দেখো প্রথমে একটা নাউন, হ্যাঁ, তারপরে একটা অফ, তারপরে আবার নাউন ফ্রেজ, পপুলারিটি অফ এন্টারটেইনমেন্ট। দেখেছো? তাহলে দেখবা যে এই পলিসিটা এখানে চলে কিনা, ফ্লোচার্ট বানানোর ক্ষেত্রে দেখবে যে এই মেকানিজমটি এখানে চলে কিনা, যে নাউন আগে আছে, পরে অফ আছে, পরে নাউন ফ্রেজ। ইয়েস, আমি তাহলে এভাবে ফ্লোচার্ট বানাতে পারি। কি করব তাহলে? প্রথমে একটা সিম্পল নাউনের সিম্পল ফর্ম বসবে, তারপরে অফ থাকবে, তারপরে নাউন ফ্রেজ থাকবে। আর একটা উদাহরণ দেখো, সোর্স অফ এন্টারটেইনমেন্ট, সোর্স নাউন, অফটা আসলো মাঝে, এন্টারটেইনমেন্ট এটা নাউন বা নাউন ফ্রেজ। ওকে, আসো তাহলে আমরা এখানে একটু বলে রাখি, তোমাদের ফ্লোচার্ট না, তোমরা অনেক সময় বক্সে বেশি লেখা দিতে তোমরা তৎপর থাকো, অথবা অনেক সময় প্যাসেজ থেকে হুবহু লেখা তুলে দাও। এটা কোনো প্রয়োজন নাই। তুমি সিঙ্গেল একটা ওয়ার্ড বসিয়ে দিলেও কিন্তু ফ্লোচার্টের চাওয়া পূরণ হতে পারে। সিঙ্গেল একটা ওয়ার্ড বসিয়ে দিলেও হবে। যেমন আলেকজান্ডার দ্য গ্রেটের গুণাবলী বর্ণনা করো, এখানে কিন্তু তুমি একের পর এক শুধু অ্যাডজেক্টিভ, সিঙ্গেল অ্যাডজেক্টিভ বসিয়ে দিলেও কিন্তু কি হয়ে যায়, ফ্লোচার্ট হয়ে যায়। তুমি এখানে ধরে নিতে পারো যে আরেকটা পন্থা হতে পারে ইউজ অফ সিঙ্গেল ওয়ার্ড, মনে রাখবে। লাস্টলি চলো আরেকটা উদাহরণ দেখি, আমরা আরেকটি নিয়ম দেখি কিভাবে ফ্লোচার্ট বানানো যায়। ভার্ব প্লাস আদার্স, দেখো এই ভার্বটা কেমন ভাব বলতে পারো তোমরা? এটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, গিভেন, বোর্ন। দেখেছো তো? ফার্স্ট পার্টিসিপলের পরে এক্সটেনশন জুড়ে দিয়ে আমরা কি করতে পারি, ফ্লোচার্ট বানাতে পারি। যেমন বোর্ন ইন 1929, গিভেন এ ডায়েরি 1942। তাহলে খুব চোখা কয়েকটা নিয়ম, খুব সচরাচর প্রয়োজনীয় কয়েকটা নিয়ম আমরা জেনে নিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এবার একটু হাতে কলমে করার চেষ্টা করি। আমরা একটা প্র্যাকটিস টেস্ট নেই, দেখি আমরা কতটা সক্ষম হই করতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষায় তোমাদের এই কোয়েশ্চেনটা যেভাবে আসবে এরকম লেখা থাকতে পারে। ধরো, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট। এতটুকু লিখেই কিন্তু শেষ না, শোয়িং দ্য স্পেশালিটিস অফ গাজী পীর। তাহলে আমরা কি পেলাম? যেমন এটাই যদি আসে, দ্য স্পেশালিটিস অফ গাজী পীর, খেয়াল করো এই প্যাসেজে আরো অনেক ঘটনা কাহিনী আছে, কিন্তু আমার ফোকাস থাকবে কোন জায়গাটায়, দ্য স্পেশালিটিস অফ গাজী পীর। এবার বলেছে দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। এটা কিন্তু একটা ব্যাপার, এই ফার্স্ট ওয়ানে কিন্তু ইঙ্গিত দেওয়া আছে। তো গাজী পীরের যতগুলো স্পেশালিটি, তার প্রথমটা
ওনারা দিয়ে দিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন যে তুমি এই আঙ্গিকে লেখো, এর পরেরটা কি, এর পরেরটা কি, এর পরেরটা কি। এবং প্রথমে যেটা দেয়া থাকে এটা কিন্তু ক্রমানুসারে প্রথমটা, হ্যাঁ। এরপরে তুমি ওই প্যাসেজে দ্বিতীয় কি স্পেশালিটি আছে, তৃতীয় কি স্পেশালিটি আছে, চতুর্থ কি স্পেশালিটি আছে, পঞ্চম কি, ষষ্ঠ কি, এটা দেখবে, কেমন। চলো তাহলে আমরা একদম নিজেরাই একটা প্যাসেজ থেকে ফ্লোচার্ট করার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, ধরো এই প্যাসেজটাই আমাদের চলে আসলো। আমাদের কি চাওয়া কি ছিল, গাজী পীরের স্পেশালিটি কি কি। দেখো, অ্যাকর্ডিং টু সাম মিথস অ্যান্ড লিজেন্ডস, গাজী পীর ওয়াজ এ মুসলিম সেন্ট হু ইজ সেড টু হ্যাভ স্প্রেড ইসলাম ইন দ্য পার্টস অফ বেঙ্গল ক্লোজ টু দ্য সুন্দরবনস। আমরা এ পর্যন্ত কিন্তু কোনো স্পেশালিটি পাইনি, পেয়েছি। অ্যাকর্ডিং টু সাম মিথস অ্যান্ড লিজেন্ডস, Ghazi Pir was a Muslim saint who is said to have spread Islam in the parts of Bengal close to the Sundarbans. এবার দেখি, হি ওয়াজ ক্রেডিটেড, এই দেখো ক্রেডিটেড, হ্যাঁ, তাকে ক্রেডিট দেওয়া হয়ে থাকে। কিসের ক্রেডিট দেওয়া হয়ে থাকে তাকে? উইথ মেনি মিরাকলস। এই একটা পেয়ে গেলাম, তোমরা একটু দাগ দিয়ে নিবে, আমি এখানে বোল্ড করে দিলাম, তোমরা এক্সাম হলে দাগ দিয়ে নিবে। হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস, তার অনেক মিরাকলের বর্ণনা পাওয়া যায়। দেখেছো এইখানে কিন্তু দেয়া আছে, হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস, ইঙ্গিত দিয়ে দিয়েছে। তার মানে এখন আমি মিরাকলগুলো খুঁজবো, মিরাকলই তো স্পেশালিটি নাকি। এখন আমি মিরাকলগুলো খুঁজবো, বাকি সব গোল্লায় যাক। আমার এখন খেয়াল থাকবে কোনটা, মিরাকল, গাজী পীরে মিরাকল। ফর এক্সাম্পল, এই দেখেছো, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ। তার মানে এই বাক্যটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এক্সাম্পলে তো আমরা অনেকগুলো বলে থাকি একের পর এক, তাই না। তো এখানে একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা পয়েন্ট পেয়ে গেলাম। দেখো এখানে কি সেন্টেন্স দিয়েছে, দেন ওয়াজ ক্রেডিটেড উইথ মিরাকলস, দেখেছো, ওয়াজ ক্রেডিটেড উইথ মিরাকলস পেয়ে গেলাম প্রথমটা। এরপরে হি কুড সাপোজলি কাম ডেঞ্জারাস এনিমালস, আর একটা গুণ পেয়ে গেলাম গাজী সাহেবের। এই তোমরা কিন্তু হি দিও না, হি দিও না, দেখেছো এখানে কিন্তু হি দেয়নি, সাবজেক্ট দিবে না, সেন্টেন্স বানানো যাবে না এটাকে, কারণ প্রশ্নেই বলে দিয়েছে এখানে গাজী পীরকে নিয়ে কথা হবে, কেমন। তাহলে আমরা তো কুড থেকে নেই, কেমন, কুড সাপোজলি কাম ডেঞ্জারাস অ্যানিমালস, পেয়ে গেলাম, একটা গুণ পেলাম আমরা, তার প্রথম বাক্সের কাজটা হয়ে গেল। দ্বিতীয় একটা গুণ খুঁজি, তাহলে কুড, কুড কিন্তু মূল ভাব, কেমন, তাহলে এটা ধরতে পারি না, কুড মেক দেম ডকাইল, তাদেরকে পরাভূত করতে পারতেন, অনুগত করতে পারতেন, পোষ মানানো এর কাজটা উনি করতে পারতেন। এরপরে যেটা যাব, ওনার তাহলে আমরা দুটো গুণ পেয়ে গেলাম, দুটো স্পেশালিটি পেয়ে গেলাম। ইজ ইউজুয়ালি ডেপিক্টেড, হি কিন্তু দরকার না, ইউজুয়ালি ডেপিক্টেড ইন পাথস অ্যান্ড স্ক্রল পেন্টিংস, তাহলে আমরা তার আরেকটা স্পেশালিটি পেলাম, তাকে সাধারণত বর্ণনা করা হয়ে থাকে, তাকে সাধারণত উল্লেখ করা হয়ে থাকে কোথায়, পাতে। পাত মানে বুঝেছো, বিভিন্ন মানে পাথরের টুকরো অথবা গাছের টুকরো অথবা গাছের গুড়ি, হ্যাঁ, অথবা পিতলের ফলক, এগুলোতে ওনার নাম খোদাই করা থাকে। আমাদের টাকায় যেমন বিভিন্ন মানুষের নাম ছবি খোদাই করা থাকে এরকম, অথবা রৌপ্য মুদ্রায়, স্বর্ণ মুদ্রায়, হ্যাঁ, ধাতব মুদ্রায় যেভাবে খোদাই করা থাকে, উনি অমনি করে ডিপিক্টেড থাকতেন কোথায়, পাথস অর স্ক্রল পেন্টিংস, পেন্টিংয়ে চিত্রকর্মে এবং পাতে, এই জন্য তিনি খোদাই করা থাকতেন। আচ্ছা, তাহলে আমরা কয়টা গুণ পেলাম, মানে আমরা নিজেরা খুঁজে পেলাম কয়টা, এই একটা যে উনি ডেঞ্জারাস অ্যানিমালকে শান্ত করতে পারতেন, তাদেরকে অনুগত, বশীভূত এবং পোষ মানাতে পারতেন। তারপরে কি করতে পারতেন, তিনি, তার নাম পাতে বা স্ক্রল পেন্টিংয়ে লেখা থাকতো। আর কি পারতেন, রাইডিং এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার। এই দেখো এখন মজার ব্যাপার, বিভিন্ন পাতে বা পেন্টিংয়ে ওনাকে কিভাবে চিত্রিত করা হতো, রাইডিং এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার, কি চিত্রে ওনাকে চিত্রায়িত করা হতো, যেন উনি একটা ভয়াল, একটা
একটা খেপাটে একটা হিংস্র বেঙ্গল টাইগার চালাচ্ছেন। তার মানে কি, ওনার ব্যক্তি জীবনে উনি টাইগার চালাতেন বলেই সেটাই তো ধাতুতে বা পাথরের পাত্রে, হ্যাঁ, অথবা পেন্টিংয়ে খোদাই হবে, তাই না? তার মানে এখানে আমরা এটা বলতে পারি না যে উনি টাইগারকে বশ মানাতেন, টাইগারকে চালাতেন, তাই না? আর কি, স্নেক ইন হিজ হ্যান্ড, তার মানে উনি সাপকে হাতে নিয়ে টাইগার চালাতেন, এমন বর্ণনা পাওয়া যায় বিভিন্ন চিত্রকর্মে। হ্যাঁ, বিভিন্ন পাতে বিভিন্ন পেন্টিং এমন বর্ণনা পাওয়া যায়। তার মানে আমরা এটাকে ওনার একটা স্পেশাল গুণ বলে ধরে নিতে পারি না? ওনার ব্যক্তি জীবনের এই অর্জনেই তো চিত্র হয়ে এসেছে, তাই না? খোদাই হয়েছে, তাই তো? তোমরা বুঝতে পেরেছো আশা করছি। বাট ইন নো অ্যাপারেন্ট ডেঞ্জার। আচ্ছা, ভেরি গুড। কিন্তু এই ভদ্রলোকের এই যে কাজগুলো, উনি যে টাইগার চালাতেন এবং উনি যে সাপকে পরিচালনা করতেন, এগুলো কোনো ডেঞ্জারাস বিষয় ছিল না। মানে এগুলো দেখে কি হতো না, মানুষ ভয় পেত না। অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ হি অলসো ফট ক্রোকোডাইলস। অ্যাকর্ডিং টু সাম স্টোরি, আবার এই দেখো, গল্প মতে, গল্পে যেহেতু বর্ণিত আছে, ওনার জীবন থেকে নিয়েই তো জিনিস গল্প, তাই না? তার মানে এটাও কি ওনার স্পেশালিটি বা ওনার গুণের সঙ্গে সম্পৃক্ত না? সম্পৃক্ত অবশ্যই। হি অলসো ফট ক্রোকোডাইলস, তাহলে আমরা আরো গুণ পেয়ে গেলাম। অলসো ফট ক্রোকোডাইলস, উনি কুমিরের সঙ্গে কি করতেন? যুদ্ধ করতেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ক্রোকোডাইল মানে যে কুমির। অলসো ফট ক্রোকোডাইলস হু থ্রেটেন্ড দ্য পিপল। কোন কুমিরকে? এখন প্রশ্ন আসতে পারে যে উনি নাকি সব হিংস্র প্রাণীকে বশীভূত করতে পারতেন, তো ক্রোকোডাইলের সঙ্গে উনি ফাইট করতেন কেন? ওই ক্রোকোডাইলের সঙ্গে ওনার ফাইট হতো। হু থ্রেটেন্ড দ্য পিপল অফ এ রিজিয়ন full of canals and creeks, indeed a kind of watery jungle bordering the Bay of Bengal. তাহলে কি বলেছে? বে অফ বেঙ্গল এলাকা, জঙ্গল লাগোয়া, জঙ্গল ঘেঁষা এলাকার মানুষকে যে কুমির নাকি থ্রেটেন করতো, ভয় দেখাতো, তিনি সেই কুমিরের সঙ্গেও যুদ্ধ করতে পারতেন। এখন আসো আমরা দেখি সামনে আর কোনো গুণাবলী আছে কিনা ওনার। Because of his alert and vigilant presence, all predatory animals were said to have been within bounds. এখানে আমরা কিন্তু আরো গুণ পাই। His alert and vigilant presence, his alert and vigilant present, তিনি অ্যালার্ট এবং অত্যন্ত সতর্কভাবে সর্বত্র প্রহরায় থাকতেন। All predatory animals were said to have been within bounds. দেখো এইখানে কিন্তু নতুন কোনো গুণ আসে নাই, বলেছে যে প্রাণীরা সীমার মধ্যে মেনে চলতো। আমরা কিন্তু এখানে এই গুণটারই এক্সটেনশন পাচ্ছি, তাই না? বলো, এই যে এনিমাল, ডোকাইল, এখানে নতুন কোনো গুণ আসেনি। It was also believed that he enabled villagers to live close to forests and jungles and cultivate their lands. Consequently, people of these regions would pray to him for protection. আরও কি করতেন উনি? It was also believed, এটা আরও বিশ্বাস করা হয়ে থাকে যে তিনি সক্ষম ছিলেন, তিনি গ্রামবাসীকে সক্ষম করেছিলেন, enable villagers to live close to forests and jungles and cultivate their land. Consequently, তিনি গ্রামের মানুষের জীবনকে ওই বনবাসে, ওই জঙ্গলে বসবাসের যোগ্যতা সম্পন্ন করে দিয়েছেন। People of this region should pray to him for protection, এবং মানুষ তার কাছে গিয়ে নিরাপত্তার জন্য সহায়তা চাইতো। The story of Ghazi Pir has been preserved in folk literature as well as art and has been performed in indigenous theatre. এই গাজী পীরের কাহিনীগুলো আমাদের লোকসাহিত্যে গেঁথে আছে, এমনকি উপজাতীয় নাটকেও ওনাকে নিয়ে নাটক মঞ্চস্থ হয়। ইনফ্যাক্ট সাম গাজীর পাত স্ক্রলস আর পার্ট অফ দ্য কালেকশন অফ ব্রিটিশ মিউজিয়াম, এমনকি ব্রিটিশ মিউজিয়ামেও গাজীর পাত, এই স্ক্রল কি এখনো সংরক্ষিত আছে। যাই হোক, আমরা এটাও নোট করতে পারি। এখন আমাদের কি লাগবে? আমাদের এই 5টি ঘর ভরাট করা লাগবে। তাহলে আমরা 5টা গুণ নেই, সিরিয়ালি নেব। প্রথম কি দেওয়া আছে? ওয়াজ ক্রেডিটেড উইথ মিরাকলস, ভেরি গুড। দ্বিতীয় গুণ কি পাবো? কুড সাপোজলি কাম ডেঞ্জারাস এনিমালস। দেখো তোমরা এখানে কিন্তু সাপোজলিটা বাদ দিতে পারো,
এই যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এটা বাদ দিতে পারো, কুড কাম ডেঞ্জারাস অ্যানিমালস। তবে এখানে সাপোজলিটা সত্যতার খাতিরে প্রয়োজন, বলা হয়ে থাকে, ধারণা করা হয়ে থাকে, কেমন কুড সাপোজলি, হ্যাঁ, অনুমিতভাবে কুড সাপোজলি কাম ডেঞ্জারাস অ্যানিমালস। এরপরে কি পাই, মেক দেম টকাইল। দেখো এখানে কিন্তু মেক দিলে হবে না, আমরা কি করব, এই কুডটা এখানেও রিপিট করব। তাহলে 2 নম্বর পয়েন্টে কি লিখতে পারি, কুড মেক দেম ডকাইল। 3 নম্বর পয়েন্ট, ওনার কি স্পেশালিটি লিখতে পারি 3 নম্বরে, ইউজুয়ালি ডিপিক্টেড ইন পাথস অর স্ক্রস পেন্টিংস, তাকে সাধারণত বর্ণনা করা হয়ে থাকে পাতে এবং পেন্টিংয়ে। কেমন, লোহার পাত, তামার পাত, ধাতুর পাত, এগুলোতে খোদাই হিসেবে ওনাকে পাই, খোদাইকৃত, অথবা পেন্টিংয়েও পেয়ে থাকে। এটা তার একটা স্পেশালিটি না, অবশ্যই। তাহলে ইউজুয়ালি ডিপিক্টেড ইন পাথস অর স্ক্রল পেন্টিংস, এটা একটা পয়েন্ট হতে পারে। আবার এই দেখো এখানে ডিপিক্টেড ভার্বটাকে তোমার আবার লাগবে, কারণ উনি তো, ওনাকে তো এখন দেখা যাচ্ছে না, ওনাকে আমরা খোদাই হয়েছে, খোদাইকৃত হিসেবে দেখতে পাই। অতএব ডিপিক্টেড ভার্বটা আবার এখান থেকে ধার নাও, ধার নিয়ে ডিপিক্টেড এখানে জুড়ে দাও। ডিপিক্টেড রাইডিং এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার স্নেক ইন হিজ হ্যান্ড। এবং তাকে আরও কিভাবে খোদাই দেখতে পাই আমরা, যে খেপাটে একটা বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, এটার পিঠে উনি চড়ে আছেন এবং হাতে সাপ নিয়ে আছেন, এমনভাবে ওনাকে দেখা যায়। তাহলে এটা ওনার একটা স্পেশালিটি। কয়টা হয়ে গেল, 1টা 2টা 3টা 4টা, আর একটা দরকার আমাদের, কিন্তু বেশি আছে প্রয়োজনের চেয়ে। অলসো ফট ক্রোকোডাইলস, হ্যাঁ এটা দিতে পারে যে তিনি কুমিরের সঙ্গে যুদ্ধ করতেন। কেমন, তোমরা তাহলে আরেকবার দেখে নাও। প্রথমত যেটা 1 নম্বরে দেওয়া আছে এটা, 2 নম্বরে কুড সাপোজলি কাম ডেঞ্জারাস অ্যানিমালস, 3 নম্বরে কুড মেক দেম ডকাইল। এই দেখো এই দেমটা কিন্তু ব্যাখ্যা দিবা, দেমটা কিন্তু দেম লিখবা না, লিখবা কুড মেক ডেঞ্জারাস অ্যানিমালস ডকাইল। কেমন, এটা তোমরা প্রোনাউন রেফারেন্সে একটা ইস্যু পড়েছো, যে এই প্রোনাউনটা দ্বিতীয়বার যদি আনক্লিয়ার হওয়ার আশঙ্কা থাকে, এখানে কিন্তু কি দেওয়া যাবে না, প্রোনাউন ইউজ করা যাবে না। তাহলে কুড মেক ডেঞ্জারাস অ্যানিমালস ডকাইল। এরপরে পয়েন্টটি কি হতে পারে, ইউজুয়ালি ডিপিক্টেড ইন পাথস অর স্ক্রল পেন্টিংস। ইউজুয়ালি ডিপিক্টেড, সাবজেক্ট দিও না কিন্তু তোমরা আবার, কেমন, ইউজুয়ালি ডিপিক্টেড ইন পাথস অর স্ক্রল পেন্টিংস। আচ্ছা, তো ডিপিক্টেড এই ভাবটা আবার নিয়ে আমরা, যেহেতু আমাকে কি করতে হবে, ফ্রেজ বানাতে হবে, তাহলে কি বলবো, ডিপিক্টেড রাইডিং এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার স্নেক ইন হিজ হ্যান্ড। এখানে এই কমা থাকার কারণে এখানে এন্ড দিতে হচ্ছে না, তো এভাবে লিখে দাও, ডিপিক্টেড রাইডিং এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার স্নেক ইন হিজ হ্যান্ড। লাস্টলি তাহলে আমরা কি লিখতে পারি, অলসো ফর ক্রোকোডাইলস, আরও কি করতেন, কুমিরের সঙ্গে যুদ্ধ করতেন। তাহলে এভাবেই আমরা ডুজ এবং ডোন্টসগুলো মাথায় রেখে এবং খুব আচরিত নিয়মগুলো, এগুলো মনে রেখে, মেমোরিতে রেখে আমরা এভাবে একটা ফ্লোচার্ট দাঁড় করাতে পারি। তো চলো দেখি আমাদের ফ্লোচার্টটা কেমন দাঁড়ালো। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ফ্লোচার্টটা তাহলে এভাবে দাঁড়ালো, যে ওয়াজ ক্রেডিটেড উইথ মিরাকলস, তা তো পেয়েছিলাম না। তারপরে হতে পারে কুড সাপোজলি কাম ডেঞ্জারাস অ্যানিমালস, এটা 2 নম্বরে দিয়ে দিলাম। কুড মেক ডেঞ্জারাস অ্যানিমালস ডকাইল, usually depicted in paths or scroll paintings, usually depicted in paths or scroll paintings, এটা না, usually depicted riding, sorry, riding if fierce বেঙ্গল টাইগার, আর কি ছিল, স্নেক ইন হ্যান্ড, অথবা তোমরা এখানে এন্ড স্নেক ইন হ্যান্ডও দিতে পারো, স্নেক ইন হ্যান্ড। এটা তাহলে একটা গুণ দাঁড়ালো।
এরপরে আর কি লিখতে পারি, অলসো ফট ক্রোকোডাইলস। আর কি গুণ পাই আমরা, ওনাকে ক্রোকোডাইলের সঙ্গে যুদ্ধরত হিসাবেও বর্ণনা কৃত পাওয়া যায়, বর্ণিত হয়েছে যে উনি ক্রোকোডাইলের সঙ্গে যুদ্ধ করেছেন। তাহলে দেখো আর একবার দেখি আমাদের কেমন দাঁড়ালো ফ্লোচারটা। ওয়াজ ক্রেডিটেড উইথ মিরাকলস, এখানে সাবজেক্ট নাই, একটা সেন্টেন্স না, হ্যাঁ এটা একটা ভার্ব ফ্রেজ দেওয়া আছে। এই অনুযায়ী আমরা কুড সাপোজলি কাম ডেঞ্জারাস অ্যানিমালস, কুড মেক ডেঞ্জারাস অ্যানিমালস ডোকাইল, ইউজুয়ালি ডিপিক্টেড ইন পার্টস অর স্মল পেন্টিংস, ইউজুয়ালি ডিপিক্টেড রাইডিং ফিয়ার্স বেঙ্গল টাইগার, স্নেক ইন হ্যান্ড, অলসো ফট ক্রোকোডাইল। খেয়াল করো একটু, এই দেখো ওয়াজ ক্রেডিটেড, ওয়াজ বলো বা ক্রেডিটেড বলো, ভার্ব দিয়ে শুরু হয়েছে না, এখানেও কিন্তু ভার্ব। কুড সাপোজলি কাম ডেঞ্জারাস অ্যানিমালস, কুড মেক, দেখেছো এই যে কাম, এই যে মেক, হ্যাঁ, ইউজুয়ালি ডিপিক্টেড ফট। তার মানে প্রথম বক্সে দেয়া পয়েন্টটা তোমরা যদি বুঝতে পারো, পরের বক্সে ইনফরমেশন দিতে তোমাদের প্রবলেম হবে না। তোমাদের প্রথম কি করতে হবে, প্রথম বক্সের ডিসপোজিশনটা বুঝে নিতে হবে যে পরের বক্সে কি কি আসবে। পরের বক্সে কি পারফরমেন্স আসবে, না ইভেন্ট আসবে, না এপিসোড আসবে, নাকি গুণাবলী আসবে। কেমন, ওই যে প্রথম বললাম যে কি পার্সনস ডিসক্রিপশন আসবে, নাকি এপিসোডস আসবে, নাকি ইভেন্টস আসবে, নাকি ক্যারেক্টারিস্টিক্স আসবে। প্রথমে এটা বুঝে নিবে যে এখানে মূলত কি খোঁজা হচ্ছে, মূল মেজাজটা কি। তারপরে প্রথম বক্সটা কিভাবে শুরু হয়েছে, ভার্ব দিয়ে না প্রিপোজিশন দিয়ে, কেমন, না নাউন দিয়ে, নাকি অ্যাডজেক্টিভ দিয়ে, এটা খেয়াল করতে হবে যে প্রথম বক্সে কি টেকনিক অ্যাপ্লাই করা হয়েছে, পরের বক্সেও আমার ওই টেকনিক অ্যাপ্লাই করে ফ্রেজ বানাতে হবে। কেমন, আর যেটা খেয়াল করতে হবে যে ক্রমধারাটা মেনটেন করতে হবে, যে আমি ক্রম রক্ষা করেছি কিনা, আর যে ব্যাপারে সতর্ক থাকতে হবে যে আমি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বর্জন করেছি কিনা, আমার ফ্লোচার্টের বক্সের দেয়া তথ্যটি সেন্টেন্স হয়ে গেল না তো, আমি ভুলে ফুল স্টপ দিয়ে ফেললাম না তো। এই ব্যাপারগুলো একটু অ্যালার্টলি মনে রাখলে আশা করি তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে তোমরা আমার সঙ্গে ছিলে, এজন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো এবং এই করোনা মহামারীর মধ্যে অবশ্যই সাবধানে নিজ বাড়িতে থেকো। আশা করছি পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো টপিক নিয়ে হাজির হব। যেতে যেতে বলি, আজকের এই ক্লাসের কোনো পয়েন্ট নিয়ে বা কোনো স্লাইড নিয়ে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে, তোমরা নির্দ্বিধায় এই প্রেজেন্টেশনটির নিচে প্রশ্ন করতে দ্বিধা করবে না। তো সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। অল দ্য ভেরি বেস্ট।